প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহেব, যিনি আল জাজিরার যে ইনভেস্টিগেটিভ ইউনিট সেটির হয়ে কাজ করেছেন এবং বেশ আলোচিত সংবাদ এবং যে ডকুমেন্টারি সেগুলোর পেছনে তিনি কাজ করেছেন। এবং আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি দুজন অতিথি যুক্ত হয়েছেন। ডক্টর আব্দুল নূর তুষার, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন, যেটি বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন, সেটির প্রতিষ্ঠাতাদের একজন, সভাপতি ছিলেন, লেখক এবং একটা সময় টেলিভিশনের নেতৃত্ব দিয়েছেন। একটি টেলিভিশনের তিনি চিফ অপারেটিং অফিসার ছিলেন। আমরা আরও পেয়েছি আজকে আমাদের মাঝে জনাব মাশকাত আহসানকে, তিনি লেখক, শিক্ষক এবং সাংবাদিক। আমি এ পর্যায়ে ডক্টর তুষার আপনার কাছে আসতে চাই যে অনেকেই অভিযোগ করেন যে বাংলাদেশের যে সাংবাদিকতা বা গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের মধ্যে অনেক সম্ভাবনা থাকার পরেও আমরা দেখছি যে তারা এক ধরনের গতানুগতিক যে চিন্তা ভাবনা, স্টাইল থেকে শুরু করে কন্টেন্ট কিভাবে তারা নির্বাচন করবেন, সেটাকে কিভাবে প্রকাশ করবেন, অভ্যস্ত হয়ে গেছেন। মানে এই যে পৌনপৌনিকতা সাংবাদিকতায়, সেটা তো বিকাশের ক্ষেত্রে একটা বিরাট অন্তরায়। আপনার কাছে কি মনে হয় যে এই যে সম্ভাবনাময় ছেলেমেয়েরা সাংবাদিকতায় আসছে, তাদেরকে যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারছি না, বা তাদেরকে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে যে প্রত্যাশিত সহযোগিতা করতে পারছি না, সেটির কারণ কি? আপনি কয়েকটির কথা বলেছেন, যদি একটু ইলাবোরেট করেন। আলোচনাটা বেশ একাডেমিক হয়ে যাবে। এখন প্রথম বিষয় হচ্ছে, সাংবাদিকতা শুধুমাত্র লেখাপড়া করে শেখে না লোকে। সাংবাদিকতার একটা স্কুলিং এবং একটা ট্রেনিং আছে, যেটা কাজের মধ্যেও হয়ে থাকে। আপনি একজন ভালো সিনিয়রের অধীনে যখন কাজ করবেন, তিনি আপনাকে তার অভিজ্ঞতা থেকে, তার যে সাংবাদিকতার বিরাট সময় তিনি কাটিয়েছেন, সেসব জায়গা থেকে তিনি আপনাকে সমৃদ্ধ করবেন। তিনি অনেক উপদেশ দিবেন। যেমন একজন নতুন সাংবাদিক যদি কারো সাক্ষাৎকার নিতে যায়, দেখা যায় যে তার সিনিয়র তাকে সাহায্য করেন, বলেন যে এই মানুষটিকে এইভাবে প্রশ্ন করা উচিত, এর আগের সাক্ষাৎকারের এই ধরনের রেকর্ড আছে, তাকে জানাবে। আপনি এই বিষয়গুলি আমাদের দেশে অনুপস্থিত। হোমওয়ার্ক হয় না। সাংবাদিকরা একই সাথে একাধিক পেশায় নিয়োজিত থাকেন। সাংবাদিকরা তাদের সাংবাদিকতা পেশাকে তাদের বৈষয়িক উন্নতির জন্য একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করেন। মালিকের ইচ্ছায়, সরকারের ইচ্ছায়, বিভিন্ন মহলের ইচ্ছায় তারা অনেক সময় কাজ করে থাকেন। বাংলাদেশে ক্রাইম বিটে যারা সাংবাদিকতা করেন তাদের নিয়ে অনেক অভিযোগ আছে। হেলথ বিটে যারা সাংবাদিকতা করেন তাদের নিয়ে অনেক অভিযোগ আছে। ফলে বিষয়টা খুবই জটিল। আমি মনে করি যে এটি থেকে উত্তরণের উপায় হচ্ছে প্রথমত স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করা, প্রভাবহীন সাংবাদিকতা তৈরি করা। যেমন আজকে জুলকারনাইন এখানে আছে, আমিও তাকে অনেকদিন ধরে চিনি। আল জাজিরাতে সে কাজ করার ফলে কিন্তু সে একটা ভালো জায়গায় কাজ করতে পেরেছে, এবং তার একটা এথিক্যাল পলিসি আছে, আল জাজিরার একটা এডিটোরিয়াল পলিসি আছে। দুর্নীতির বিরুদ্ধে এই চ্যানেলটি অনেক জায়গাতে কাজ করে, ফলে সে কাজ করার সুযোগ পেয়েছে। সেই যদি একটি বাংলাদেশি চ্যানেলের জন্য এই কাজটি করতে যেত, তাহলে এই কাজ চলাকালীন মালিক তাকে একদিন ফোন করে বলতো, তুমি কি আমার ব্যবসা সব নষ্ট করে দেবে, তোমাকে আমি এই জন্য চাকরি দিয়েছি, এইসব বলতে শুরু করতো। কিন্তু কাতারের আমির তো কোনোদিন তাকে ফোন করবে না, এবং তাকে কোনোদিন এটা বলবে না। তা আমাদের দেশে এই যে প্রভাবহীন সাংবাদিকতার বিষয়টি বা প্রভাবিত করার যে চেষ্টা, এটা কখনোই বন্ধ হয় নাই। রাষ্ট্রীয় প্রভাব, মালিকের প্রভাব, এমনকি সিনিয়ররা কারো কাছে বিক্রি হয়ে এসে জুনিয়রদেরকে সেই পথে পরিচালনা করার জন্য মেষপালকের মতো ভূমিকা পালন করেন আমরা দেখেছি। কোনো কোনো চ্যানেলের মালিক, চিফ নিউজ এডিটর, এরা সরাসরি এইসব কাজে যুক্ত হয়েছিলেন। আমি যে চ্যানেলটির কথা আপনি বলেছেন, যেটার আমি আসলে চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলাম, এবং একই সাথে খানিকটা মালিকানাও ছিল, এখনো আছে, কোথায় পড়ে আছে আমি জানি না, কিন্তু এইখানে একজন সাংবাদিক ছিলেন। এইখানে একজন সাংবাদিক ছিলেন, সেই সাংবাদিক নিজেকে দাবি করতেন তিনি প্রধানমন্ত্রীর মেয়ের জামাই, এবং দাবি করে তিনি আমার উপরে চোটপাট করার চেষ্টা করতেন। তো একদিন আমি এমন ভাবে তাকে ধমক দিলাম, তিনি কেন এটা বলতেন, কবে নাকি তাকে প্রধানমন্ত্রী বলেছেন যে তোমার স্ত্রী তো আমার মেয়ের মতো, অতএব তিনি সবাইকে পরিচয় দিতে শুরু করলেন তিনি প্রধানমন্ত্রী মেয়ের জামাই। তার দুটি কন্যা আছে, তাদেরকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড় করে ছবি তুলেছেন। সেই ছবি যখন তখন যে কোনো ছুতায় তিনি সবাইকে দেখাতেন। কোন একটা কথার মধ্যে দিয়ে হঠাৎ, ও আপনার মেয়ের বিয়ে, আরে আপনি তো বলবেন আমি তো ওনার মেয়ের জামাই। মানে ও যে কোনো সূত্রে এটা বলতো। কিন্তু এই পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে সেই সংবাদ চ্যানেলের একজন জুনিয়র সহকর্মীর মোটরসাইকেলের পেছনে চড়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গিয়েছে। চ্যানেলের কর্মীরা তাকে ধাওয়া দিয়েছে, এবং তার দুটি এসইউভি আছে।
সে যে বেতনে চাকরি করে তার পক্ষে দুটি এসইউভি কেনা কোনোদিন সারা জীবনের টাকা জমিয়েও সেটা কেনা সম্ভব না। সারা জীবন সে যত বেতন পেয়েছে। শুধু তাই না, সেই সাংবাদিকের 2 মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে এবং আপনি বুঝতে পারছেন যে একটা ছবি তাকে কতখানি হেল্প করতে পেরেছে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের সাংবাদিকতার চিত্র। এবং আমি এইভাবে কথা বলি, এটা আসলে এক ধরনের ছোটখাটো কাণ্ড হয়ে গেছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে এই বিষয়টা কিন্তু আপনি যে দেশে সাংবাদিকতা করছেন কিংবা জুলকারনাইন যে দেশে সাংবাদিকতা করছে, এটা সম্ভব না। তার যদি হঠাৎ 2টা এসইউভি দেখা যায় বেতনের টাকার সঙ্গে সম্পর্কহীন, তাকে কিন্তু প্রশ্ন করবে তার চ্যানেলের মালিক, তাকে প্রশ্ন করবে তার সহকর্মীরা, তাকে প্রশ্ন করবে অফকম, তাকে প্রশ্ন করবে ট্যাক্স, HMRC, হ্যাঁ। অসংখ্য প্রশ্ন। হ্যাঁ, অসংখ্য প্রশ্ন করার জায়গা আছে, কিন্তু আমাদের দেশে কেউ তাকে তো প্রশ্ন করেই না। উল্টা আমি দেখতাম যে চ্যানেলের মালিকও তাকে খানিকটা সমীহ করতো, বলা তো যায় না প্রধানমন্ত্রীর মেয়ের জামাই, এই যে কথাটা বলা, এটার জন্যই তো তার শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু রাইট। আমি লক্ষ্য করেছি আরেক যে আর ওই সময়ে জি, আরেকটি বিষয় ডক্টর তুষার ওই আপনার। সময়ে জি, ক্ষমতাসীনরা এটা পছন্দ করতেন, মানে কেউ যদি এই ধরনের পরিচয় টরিচয় দেয় এটা পছন্দ করতেন তারা। রাইট। আরেকটি বিষয় আপনার ক্ষেত্রেই আমি ধারণা করি যে ঘটেছে। আপনি যেহেতু এক ধরনের গত রেজিমের এক কঠোর সমালোচক ছিলেন এবং আপনি মোটামুটিভাবে বেশ সাহসিকতার সঙ্গেই বাংলাদেশে বসে সমালোচনাগুলো করেছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। এবং সেই কারণে আপনার যে টেলিভিশন প্রেজেন্স এটি আহ, অবিশ্বাস্য রকমের কমে গেছে। মানে একটা সময় ইভেন আমরা যখন বড় হচ্ছি তখন আপনাকে টেলিভিশনে যতটা নিয়মিতভাবে দেখতে পেয়েছি, আমরা কিন্তু গত বেশ ক বছর সেটি দেখতে পাইনি। এই যে যে কালো তালিকাকরণ বা এক ধরনের কোনো না কোনোভাবে রেস্ট্রিকশন দেওয়া মানুষকে, মানুষের কথা বন্ধ হওয়ার ক্ষেত্রে এক ধরনের পরোক্ষ প্রভাব, সেটির অভিজ্ঞতাটা কীরকম যদি একটু বলেন। টেলিভিশনের সঙ্গে আমার সম্পর্ক 30 বছরের বেশি। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে টিভিতে যাই। বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল নাই যেখানে আমি লোকজনকে চিনি না এবং কাজ করি না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেটি শুরু হয়েছিল কোভিডের সময় থেকে। আমি কোভিডের সময় সরকারের যে মিথ্যা কথা বলা, দুর্নীতি করার বিশাল চক্র সাজিয়ে বসা, এইগুলি নিয়ে কথা বলতে যখন শুরু করি, আমার একদম আমি সুস্পষ্টভাবে বলতে পারবো, যমুনা টেলিভিশনে আমার একটি এরকম অনলাইন সাক্ষাৎকার তখন হচ্ছিল। অনলাইন আমি আমি লগড ইন হয়েছি এবং অনুষ্ঠান শুরু হবে। সেই পর্যায়ে যমুনা টিভি থেকে আমাকে জানানো হলো যে তারা আমার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে। ইনফ্যাক্ট ওই সময় তাদেরকে ফোন করে বলা হয়েছে যে আমাকে স্ক্রিন থেকে সরিয়ে নিতে হবে। এবং সেই অনুষ্ঠানটা থেকে যে আমাকে সরিয়ে নেওয়ার পরে টানা 4.5 বছর আমি কোথাও সেইভাবে ডাক পাইনি। আমি এরপরে 4টা বা 5টা টক শো করেছি, একটি দেলোয়ার জাহান ঝন্টুর সাথে। আপনি বুঝতে পারছেন তো হ্যাঁ কেন এটা হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই শো ভাইরাল হয়ে গিয়েছিল আমার জন্য। এরপরে আমি যে 5টা শো করেছি 5টাই ভাইরাল হয়েছে। ফলে তারা কোনোভাবে আমাকে ঠেকিয়ে রাখতে পারছিল না। আর আমার একটি বড় শক্তির জায়গা ছিল আমার ছোট ভাইরা আমার চাইতে ক্ষমতাবান। আজকে এখানে 3জন ভাই বসে আছেন। ফলে আমার ছোট ভাইরা, আমি মনে করি যে সেই সময়টিতে যখন আমার হতাশা হওয়ার কথা ছিল, আমাকে তারা উৎসাহ দিয়েছেন। তারা বলেছেন যে আমি যে কাজটি করছি সেটি ঠিক। আরেকটি বিষয় আমি শুধু বলবো, সেটি হচ্ছে যে আমি এই বিষয়টি বহু আগে কল্পনা করেছি যে সত্য বলতে গেলে মানুষের সঙ্গে সংঘাত হবে। আমি ফেসবুকে যেদিন প্রথম অ্যাকাউন্ট খুলি, আমি সেদিন আমার সঙ্গে যে কাজ করতে তাকে বলেছিলাম যে কোন একটা সময় আসবে যখন আমাকে কালো তালিকা করলে কালো তালিকা করতে পারবে না, কারণ আমি ফেসবুক, ইউটিউব এই জায়গাতে কথা বলবো। এবং মজার বিষয় হচ্ছে যে এরপর আমি ফেসবুক, ইউটিউবে কথা বলতে শুরু করি এবং আমি যতগুলি দুর্নীতির কথা বলেছিলাম তখন সবগুলি দুর্নীতি বিগত সরকারের সময়ে কিন্তু চিহ্নিত হয়েছে এবং তারা জেলখানায় গেছে। সাবরিনা আর আরিফ, জেকেজি হেলথ কেয়ার, জেএমআই নিডল, টিকার দুর্নীতি। এবং আমার সেই সময় ফেসবুকে কথাবার্তার কারণে জাহিদ মালেক নামে একজন প্রবল দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি তার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কত টাকা টিকা কিনেছেন সেটা হিসাব দিয়েছিলেন পত্রিকাতে লাল হলুদে বিষ্ঠার রঙে একটি বিজ্ঞাপন ছাপিয়ে। এবং সেই বিষ্ঠাক্রান্ত বিজ্ঞাপনের মধ্যে তিনি যে হিসাব দিয়েছিলেন সেটাও ভুল ছিল। ফলে আমি আমার লড়াইটা বন্ধ করি নাই, কিন্তু আপনি নিশ্চয়ই বোঝেন যে বাংলাদেশে থেকে পরিবার পরিজন সহ এখানে বসবাস করে বৃদ্ধ বাবা মা নিয়ে এই কাজটি করা খুবই কঠিন। এবং রাইট। আমি এই কাজটি করেছি আসলে, এক হচ্ছে আমার নিজের কিছুটা সাহস, কিন্তু তার চেয়ে বেশি আমি সাহস পেয়েছি যে আমি এটা জানতাম যে আমার কিছু হলে অন্তত এই এখন যে 3জন বসে আছেন তারা 3জন হলে একবার প্রতিবাদ করতেন। আমি সেই সাহসে করে গিয়েছি। জি, অনেক ধন্যবাদ। আমি জুলকারনাইন সাহেব আপনার কাছে আসতে চাই। আপনি
এর পরেও অর্থাৎ যে ডকুমেন্টারিটির কথা বললাম এর পরেও আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে আরেকটি ডকুমেন্টারির সঙ্গে আপনি যুক্ত ছিলেন বা একটি জি। সংবাদের সঙ্গে যুক্ত ছিলেন, যেটি বাংলাদেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং এটিকে অনেকেই বলছেন যে এটা হচ্ছে একটা উদাহরণ যেটি সামনে এসেছে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে এই কাজটি করার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং ভবিষ্যতে কি আরও এরকম কিছু আসছে কিনা? বুলবুল ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা সাম্প্রতিক সময় আমাদের যে অনুসন্ধানটি দেখেছেন, দ্য মিনিস্টার্স মিলিয়ন নামের আমাদের আই ইউনিট থেকে এটা করা হয়েছে। আমাদের বেসিক্যালি এটা করতে সময় লেগেছে প্রায় 3.5 বছরের মতো সময় লেগেছে। তো আমরা যখন কোনো এ ধরনের কোনো রকমের কাজ করি, আসলে অনেক অনেক ডিটেলসে গিয়ে, অনেক ডেপথে গিয়ে এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হয়। তো আমাদের রিপোর্টটা হয়তো আরো আগেই আগেই চলে আসতো, কিন্তু মাঝখানে কেউ একজন আমাদের রিপোর্টটা ফাঁস করে দেয়। রাইট। সামবডি লিকড আওয়ার রিপোর্ট, ওকে। এবং এই রিপোর্টটার একটা ধরেন এসেন্স তখন আমরা হারিয়ে ফেলি আর কি। তো এটা আমরা জানি এটা 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 কে করেছে, বাট তারপরেও আমরা যেভাবে রিপোর্টটা আপনার প্রকাশ করতে পেরেছি, আমরা যেভাবে সবকিছু সামনে এনেছি, এটা আসলে আর কেউই করতে পারে নাই। কারণ যারা চুরি করে তারা একটা সামান্য জিনিস জানে, তারা পুরো স্টোরিটা আর জানে না। তো আমরা যেভাবে তার আপনার আহ, দু- আহ, দুবাই সম্পত্তিগুলো সব আলাদা করে আমরা আমরা আপনার শো করতে পেরেছি, ইউকের যে প্রপার্টিগুলো আছে অ্যাকচুয়ালি ভ্যালু বের করতে পেরেছে, এবং উই রিপোর্টেড যে প্রায় $700 মিলিয়ন মতো অ্যাসেট তার আছে দুবাই এবং ইউকে ইউএসএ মিলিয়ে। তো এ ধরনের কাজ করা অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ সোর্স নেটওয়ার্ক বিল্ড করতে হয় এবং এই পুরো প্রক্রিয়ার সাথে কারা জড়িত এদের প্রত্যেকে আইডেন্টিফাই করতে হয়, এবং প্রক্রিয়াটা কিভাবে ঘটে। যেমন সাইফুজ্জামান চৌধুরীর বাসার ভেতরে যাওয়া নিশ্চয়ই খুব সহজ প্রসেস ছিল না আমাদের জন্য। আমাদেরকে ওই রাস্তাটা বের করতে হয়েছে যে কিভাবে তার বাসায় গিয়ে তার সামনে বসে থেকে তার কাছ থেকে আমরা এই ধরনের কথাগুলো বের করতে পারি। তো এগুলো সব সময় সাপেক্ষ বিষয়। তো সময় লেগেছে, আর এ ধরনের কাজ তো চলবেই, কারণ বাংলাদেশ যেহেতু বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত একটা দেশ, এই দেশে তো আপনার এরকম দুর্নীতি চল অনেক হয়েছে, অসংখ্য হয়েছে। আমাদের কাছে আরো অসংখ্য রকমের প্রমাণাদি এসেছে। তো যারা এগুলা করেছেন তারা যদি ভেবে থাকেন যে তারা বেঁচে যাবেন, ব্যাপারটা আসলে এরকম না। আহ, আহ, তাদেরকে বের করা হবে খুঁজে খুঁজে, তাদের দুর্নীতির যে চিত্র পাবলিকেশনে প্রকাশ করা হবে, এবং তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে। আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছে করে যে ধরা যাক আপনি একটি সংবাদ করেছেন যে সংবাদটা পলিটিক্যালি ভীষণ রকমের সেন্সিটিভ এবং স্বাভাবিকভাবে সেটি একটা কোয়ার্টারের বিপক্ষে যাবে এবং সেই কোয়ার্টার খুবই শক্তিশালী। আমি কোনো নির্দিষ্ট করে কোনো রাজনৈতিক দল বা পক্ষের কথা বলছি না। তো তাদের যে অনলাইন প্রেজেন্স, তাদের যে অ্যাক্টিভিস্ট বা তাদের যারা ফলোয়ার্স রয়েছে, তারা তো ভীষণ রকমের ক্ষুব্ধ হয়, আমরা এটি দেখছি। হ্যাঁ, হয়। এবং ব্যক্তিগত পর্যায়ে তারা বিষয়গুলোকে নিয়ে গিয়ে আপনাকে, আপনার আক্রমণ করে পরিবারকে আক্রমণ করার এই যে করে যে বিষয়টা, হ্যাঁ। আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি যে ছোটখাটো বিষয়েও এটা মেন্টালি না আমি নিতে পারি না, এবং আমার মতো অনেকেই আছেন যে যারা এটা এটা ভীষণ রকমের মানে কি বলবো যে এক ধরনের মানসিক যন্ত্রণা দেয়। আপনার ভেতরেও নিশ্চয়ই সেই জিনিসটা তৈরি হয়, মানে হাউ ডু ইউ হ্যান্ডেল, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আমি আসলে এগুলাকে কোনো পাত্তাই দিই না, পাত্তা দিই না, ইন আ সেন্স যে আমি যদি কোনো, আমি তো জানি আমি কি নিয়ে কাজ করতেছি। আই নো হোয়াট আই হ্যাভ রিপোর্টেড অন, আই নো হোয়াট আর দ্য বেসিস অফ মাই রিপোর্ট, আই নো দ্য ডেপথ অফ মাই রিপোর্ট, আই নো হাউ আই হ্যাভ ওয়ার্কড অন ইট, এবং এটা যে একটা সত্য বিষয়, এটা নিয়ে আমার কোনো রকমের সন্দেহ নাই। এবং যারা আমাকে অ্যাটাক করতেছে তারা একটা মিথ্যা কারণে আমাকে অ্যাটাক করতেছে, তারা আমাকে অ্যাটাক করতেছে যেন আমার মনোবল ক্ষুণ্ণ হয়। তো এখানে আমার তো হাতিয়ার ইজ ট্রুথ, আমার হাতিয়ার ইজ ফ্যাক্টস। সো ইট ডাজন্ট ম্যাটার তারা আমাকে যেটা নিয়েই অ্যাটাক করুক করুক, ইট ইজ দেয়ার জব, বিকজ দে অলসো হ্যাভ টু মেক এ লিভিং। বাই অ্যাটাকিং মি দে আর মেকিং এ লিভিং, অ্যান্ড আই ফিল ইন সিম্পলি দ্যাট ওয়ে, লেট দেম মেক এ লিভিং, ওয়াই ডিপ্রাইভ দেম, রাইট। তাই না? আরেকটি বিষয় খুব ব্রিফলি একটু জানতে চাই, যদিও প্রশ্নটা খুবই একাডেমিক, কিন্তু বাংলাদেশের কনটেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিভাগ রয়েছে এবং বহু বছর ধরে সাংবাদিকতা পড়ানো হয়। আমি যেটি ডক্টর তুষারকে ওই প্রশ্নটি করেছিলাম যে অনেক ছেলে মেয়ে যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে সাংবাদিকতায় আসছে, কিন্তু এই যে পুরো সিস্টেম এমন একটি অবস্থা তৈরি করেছে, মানে ইন্ডাস্ট্রিটাকে যে জায়গাটাতে নিয়ে গেছে, তাতে করে স্বাধীন সাংবাদিকতা প্রায় অসম্ভব।
তো এখন আমরা তো একটা স্বপ্ন দেখছি যে অন্তর্বর্তী সরকার এসছেন, সংস্কার হচ্ছে, অনেক কিছুরই পরিবর্তন হবে। সেই পরিবর্তনের ব্যাপারে আপনি আসলে কতটুকু আশাবাদী? আমি আমি আসলে আশাবাদী, কারণ আমাদের দেশে অত্যন্ত মেধাবী অনেক সাংবাদিক আছেন, অনেক প্রচণ্ড মেধাবী, প্রচণ্ড কর্মঠ বেশ কিছু সাংবাদিক আছেন, এবং তারা কাজ করতে আগ্রহী, তারা একটা পরিবর্তন দেখতে আগ্রহী, এবং আমার মনে হয় এই পরিবর্তনটা তাদের হাত ধরেই চলে আসবে বাংলাদেশে। কারণ আমাদের দেশে অনেক কিছুই হওয়া দরকার ছিল যেগুলো আমাদের নাই। যেমন ধরেন, বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরো নাই। এত বড় একটা দেশ, নেপালে বেশ কয়েকটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরো আছে। আমার নিজেরও ইচ্ছা আছে, হয়তো আমি যদি লাইক ইফ 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 টাইম পারমিটস, ইফ ইফ অলমাইটি পারমিটস, আমি নিজে হয়তো এরকম কোনো কিছুর সাথে এঙ্গেজড হব। কারণ একটা দেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আপনার ব্যুরো থাকা, অথবা এ ধরনের কাজ কাল্টিভেট করার একটা সেন্টার থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ অনেক স্টোরি আসবে যেগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করতে হবে। আর এই যে মিডিয়ার স্কেপটার যা বললাম আপনাকে, যে প্রত্যেকটার পেছনেই কোনো না কোনো শক্তিশালী লোক আছেন। তো এর থেকে বের হয়ে এসে আপনার আপনার ধরেন সরকারের সহায়তায় হোক, বেসরকারি যারা আপনার এনজিও আছে, নন প্রফিট আছে, এদের সহায়তায় হোক, এরকম একটা এজেন্সিতে আমাদেরকে আসলে গড়ে তুলতে হবে, যেখান থেকে আপনার সত্য সংবাদ যেগুলো আছে, অনুসন্ধানী প্রতিবেদন যেগুলো আছে, যেগুলো হওয়া প্রয়োজন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আপনার ফলো করে প্রচার করা হবে। কারণ প্রত্যেক দেশেরই এরকম সেন্টার রয়েছে, যে বাট আমাদের দেশে নাই। রাইট, এটা হওয়া উচিত। নিশ্চয়ই। মাসকাত হাসান, আপনার কাছে আসতে চাই যে আমরা সাধারণত এক ধরনের আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্ট দেখতে পাই সাংবাদিকদের মধ্যে, এবং সে কারণে খুব প্রবলভাবে একটা বলবো যে বিভাজন তৈরি হয়েছে সাংবাদিকতার ক্ষেত্রেও। মানে যেখানে সাংবাদিকতার অবজেক্টিভিটি হওয়া দরকার ছিল, আমাদের কনসেন্ট্রেশন বা ফোকাল পয়েন্ট, কিন্তু সেখানে আমি যে আইডিওলজিকে ধারণ করি সেটিকে কিভাবে প্রমোট করব, সেই প্রতিযোগিতায় আমরা দেখেছি যে গত শুধুমাত্র 15 বছর নয়, এটি বছর পর বছর ধরে এটি হয়েছে। কিন্তু আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই, কিভাবে সম্ভব সেটি? আমার মনে হয় সবচেয়ে কঠিন প্রশ্নটাই আমাকে করা হয়েছে। এটা তুষার ভাইকে করলেই বেশি ভালো হতো। যা হোক, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। মানে আহ, এটা যে কি একটা অবস্থা, আমি এমনকি এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও খোঁজ পাচ্ছি যে মানে এতদিন তো আওয়ামী লীগের সহমত ভাই এসে মিডিয়াতে বসে একেবারে দলান্ধ সাংবাদিকতা করেছে। এখন স্থানে স্থানে দেখা যাচ্ছে যে বিএনপি রহমত ভাই আবার সেগুলো দখল করে নিয়ে সেখানে বসে মানে আর একটা দলান্ধ তার প্র্যাকটিস করার চেষ্টা করছে। আবার এর মধ্যে দিয়ে আরো একটি গোষ্ঠী তৈরি হয়েছে। আপনি খেয়াল করেন, মানে ধরুন 20 বছর ধরে যে কালচারটা তৈরি হয়েছে যে সরকারকে তেলাঞ্জলি দেয়া, এটাকে কিন্তু আপনি এটা এক ধরনের সাংবাদিকতার ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে। ফলে এখনো আপনি দেখবেন যে একটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তেলাঞ্জলি দেওয়ার প্রবণতা বিভিন্ন রিপোর্টের মধ্যে কিন্তু এসে যায়। আবার ওই রিপোর্টের মধ্যে দেখবেন যে হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে একটা রিপোর্টে শেখ হাসিনার খুব একটা মায়াবী দৃশ্য তুলে ধরার চেষ্টা, মানে এর মধ্যে আওয়ামী লীগের সহমত ভাই কাজ করছে। তো আসলে এই জায়গাটাতে আসতেই হবে, এই যে মিডিয়া সংস্কারের কথা চলছে, সেখানে এই জায়গাটাতে আসতে হবে যে একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ যাই হোক, যে মুহূর্তে সে মিডিয়া হাউসে প্রবেশ করবে, যেই মুহূর্তে সে একটি রিপোর্ট নিয়ে কাজ করবে, সেই মুহূর্তে তার কোনো দলীয় আইডেন্টিটি তার ওই কাজের মধ্যে প্রকাশিত হতে পারবে না। এই প্রফেশনাল জায়গাটিতে যদি আসতে না পারে বাংলাদেশের সাংবাদিকরা, তাহলে পারে এটা এটা আমি বলবো যে মানে এই মিডিয়া এর আবেদন হারাবে। কারণ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, তারা তো জনস্বার্থে নিউজ দেখতে চায়। কেন একজন মালিক পক্ষকে বাঁচানোর জন্য? এই যে সাংবাদিকতার ক্ষেত্রে আপনার শুধু সরকারকে যে আমরা সমালোচনা করি, এখানে তো মালিক পক্ষ আর একটি বড় সমস্যা। আগে ধনী লোকেরা তাদের প্রাসাদ পাহারা দেওয়ার জন্য হিংস্র প্রাণী পুষতো, এখন মিডিয়া হাউস পুষে। এই যে একটা মানে জায়গায় পৌঁছে গেছে, এটা তো হতে পারে না। মিডিয়া হচ্ছে মানুষের আস্থার জায়গা, এটাকে ফোর্থ পিলার বলতে তো এখন হাসিই পায়। মানে তাহলে ওই ফোর্থ পিলার হয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশে মিডিয়া না উঠছে, মানে বাংলাদেশের সাংবাদিকরা প্রেস ক্লাবে বসে যতদিন পর্যন্ত তাদের এই
দলাদলিটা বন্ধ না করছে, মিডিয়া হাউসে বসে যতদিন পর্যন্ত দলের পক্ষে কথাবার্তা বলা বন্ধ না করছে, মানে পার্টি মেনের মতো আচরণ যতদিন পর্যন্ত তারা করবে ততদিন পর্যন্ত তারা প্রফেশনাল হতে পারবে না। নিউজ মেন হতে না পারলে সাংবাদিক জীবনের কোনো অর্থ নেই, বরং অন্য কোনো পেশায় চলে গিয়ে সাংবাদিকতাকে নিষ্কৃতি দেওয়া উচিত। ধন্যবাদ মাশকাত হাসান। ডক্টর তুষার, আপনার কাছে একই প্রশ্ন। এই যে দলীয় লেজুর বৃত্তি বা এই যে আইডিওলজিক্যাল বায়াস, এটি থেকে বেরিয়ে আসার কি কোনো সুযোগ আছে কিনা, বা সুযোগ তো অবশ্যই আছে, কিন্তু সেই সুযোগটা সাংবাদিকরা কাজে লাগাতে চান কিনা? দলীয় লেজুর বৃত্তি থেকে সাংবাদিকদেরকে বের করে নিয়ে আসার জন্য প্রথমে যাকে সচেষ্ট হতে হবে সেটি হচ্ছে আহ, রাষ্ট্র সরকার এবং বিচার ব্যবস্থা। আপনি জানেন যে বাংলাদেশ সরকারের একটি নিয়ম রয়েছে ওয়েজ বোর্ড বাস্তবায়ন। অধিকাংশ পত্রিকা ওয়েজ বোর্ডের সাংবাদিকদেরকে বেতন দেয় না, এবং সাংবাদিকরা কোনোদিন নিজেদের ব্যাপারে এই সংবাদটা করেন না। নিজের সংবাদপত্র তাকে নিয়ম অনুযায়ী বেতন দেয় না, সেটা কিন্তু তারা কখনো লেখেন না। তাহলে বুঝতেই পারছেন যে সাংবাদিকদের আসলে নানাভাবে হাত পা বাঁধা। আমি মনে করি সাংবাদিকদেরকে যে বেতন ভাতা দেওয়ার কথা সেটিকে বাস্তবসম্মত করে আহ আবার প্রণয়ন করা উচিত। অতিরিক্ত বেতন ভাতা আছে, আপনি ওয়েজ বোর্ডের সম্পাদকের যে বেতন দেখবেন সেটি আসলে আমি মনে করি যে সঠিক না। এবং অনেক পদেরও যে বেতন আছে আমি মনে করি যে বর্তমান বাজার ব্যবস্থার সাথে সেটা সাংঘর্ষিক। তাই আমি মনে করি যে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে, একটি বাস্তবিক ওয়েজ বোর্ড। এবং সংবাদপত্রে বেতন ভাতা নিশ্চিত করতে না পারলে সংবাদপত্র বন্ধ করে দিতে হবে। যিনি বেতন দিতে পারেন না তিনি ব্যবসা করবেন কেন? তিনি নিজে এথিক্যাল না, তিনি আরেকজনের এথিক্স নিয়ে প্রশ্ন করবেন কেন? তিনি নিজে বেতন দিতে পারেন না, তিনি গার্মেন্টস এর বেতন নিয়ে কেন রিপোর্ট করবেন? তাই না? এই জন্য এটা বন্ধ করে দিতে হবে, একদম খড়গহস্ত হতে হবে। যদি মালিক বেতন দিতে না পারে, উনি আলুর ব্যবসা করবে, আলুর কেজি 400 টাকা, এখন উনি সেটা ব্যবসা করবে, ওনার তো দরকার নাই সংবাদপত্র বের করার। দ্বিতীয় যেটা করা দরকার সেটি হচ্ছে সংবাদপত্রের সাংবাদিকদেরকে স্কুলিং এবং ট্রেনিং এর ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। ডাক্তার যেমন রোগী মেরে ফেলতে পারে না, এটা তাকে বারবার শেখানো হয়, সাংবাদিককেও শেখাতে হবে যে তুমি যদি মিথ্যা সংবাদ পরিবেশন করো, স্বার্থান্বেষী মহলের সংবাদ পরিবেশন করো, নিজের স্বার্থ বা ভেস্টেড ইন্টারেস্ট আছে এমন গ্রুপের সংবাদ পরিবেশন করো, তাহলে তুমি একটা সাংবাদিক না, এবং এটা তুমি নৈতিকভাবে এবং আইনগতভাবে তুমি দোষী। এটা তাদেরকে বোঝাতেও যেমন হবে, একই সঙ্গে এটাকে প্রয়োগও করতে হবে। সাংবাদিকদেরকে নিরাপত্তা দিতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই, যেখানে সেখানে তাকে আঘাত করা যায়, আঘাত করলে কোনো শাস্তি হয় না। ফলে সাংবাদিকদেরকে তাদের শারীরিক মানসিক নিরাপত্তা প্রদান করতে হবে, এবং সাংবাদিকদেরকে ঝুঁকিপূর্ণ কাজে যখন নিয়োজিত করা হয় সেই সময়ে তাদের ইন্স্যুরেন্স, তাদের কম্পেনসেশন, এগুলোর ব্যবস্থা থাকতে হবে। আপনি দেখবেন যে বহু সাংবাদিক আন্দোলনের সংবাদ করতে গিয়ে আহত হয়েছেন, নিহতও হয়েছেন। এবং নিহত একজন সাংবাদিকের আহ, পরিবারের সঙ্গে এবং তার কলিগদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তাকে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় যাত্রাবাড়িতে গুলি করা হয়েছে, কারণ কিছুক্ষণ আগে তিনি পুলিশের একজন সদস্যের সঙ্গে বাদানুবাদ করেছিলেন। যখন গোলাগুলি শুরু হয়েছে, পুলিশের সেই সদস্য ইচ্ছাকৃতভাবে তার দিকে গুলি চালিয়েছে। ফলে এই যে সাংবাদিকের যে কোনো নিরাপত্তা নাই, এই বিষয়টি কিন্তু সাংবাদিকদের জন্য খুব দুঃখজনক, এটা তাদেরকে দিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে নানান ধরনের কমিশন হয়, কিন্তু কমিশন গুলো স্বাধীন। ফলে সাংবাদিকদের বিরুদ্ধে বিচার দিলেও বিচার পাওয়া যায় না, সাংবাদিকদের পক্ষেও যদি কেউ গিয়ে হাজির হন কোনো বিচার দিতে, কোনো বিচার আচার নাই। এই কমিশনগুলি যদি সত্যি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতো, তাহলে আমার মনে হয় যে অনেক সমস্যার সমাধান হতো। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এখানে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ নাই, কোনো ধরনের নৈতিক নিয়ন্ত্রণ নাই। আমরা একটা মাছের দেশের আইনের মধ্যে ছিলাম, এবং প্রায় এখনো সেই রকমই আছি। বড় মাছ ছোট মাছকে খাবে, তারপর তিমি মাছের কাছে গিয়ে সবাই আত্মসমর্পণ করবে, কিন্তু তিমি মাছ না, তিমি কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী। তা আমাদের পুরো ব্যাপারটা এরকম ছিল যে সবাই দুর্নীতি করছে, তারপরে ছোট দুর্নীতিবাজ বড় দুর্নীতিবাজের সঙ্গে মিলছে, মিলতে 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 সবচেয়ে বড় যেটা, ওখানে গিয়ে পৌঁছালে লোকে বলতে না উনি তো মাছ না, উনি তো স্তন্যপায়ী প্রাণী, ওনাকে নিয়ে বলা যাবে না, আপনি মাছদেরকে নিয়ে রিপোর্ট করেন। এই জিনিস বন্ধ হতে হবে। সংবাদপত্রের সাংবাদিকের কাছে কে প্রধানমন্ত্রী আর কে মুচি, এইটার তফাৎ থাকতে পারবে না। ডাক্তারের কাছে যেমন রোগী আসলে কে বড় লোক কে গরিব এটা ডাক্তার দেখতে পারে না, সেরকম সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে আমি মনে করি যে এটা দেখতে পারা যাবে না। আহ আমি জুলকার নাইনকে উদাহরণ হিসেবে দেই। সে তো ব্যবসা করতো, আমি তাকে জানি, সে পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছে এবং সেই সব ব্যবসায় সে সফল ছিল। কিন্তু যখন সে সাংবাদিকতা এসেছে তখন সে শুধু ঝুঁকিই নেয় নাই, সে সাংবাদিকতার যে নীতিমালা সেটা পরিপূর্ণভাবে মেনে চলেছে। প্রভাব প্রতিপত্তি হুমকি ধামকি
কোনো কিছুর কাছে নতি স্বীকার করে না, এবং তার জন্য তো তার পরিবারকেও ত্যাগ স্বীকার করতে হয়েছে, শিফটিং করা, কোনো জায়গাতে চলে এসে নতুন ভাবে জীবন শুরু করা, একটা অনেক আরামদায়ক জীবন থেকে একটা কষ্টের জীবনে ঢুকে পড়া, লুকিয়ে থাকার বিষয় নানান কিছু আছে। কিন্তু এই যে এটার ভেতর দিয়ে যে সে গেল, এটার কারণ কি? কারণ সে ওই নীতিমালার প্রতি লয়াল থেকেছে, সাংবাদিক হতে গেলে আমাকে এটা করতে হবে। আমার মনে হয়, আর তাকে নিয়ে যখন অনেক রিপোর্ট হচ্ছিল, তাকে নিয়ে তো চরম কুৎসা রটনা করা হয়েছিল, এমন কোনো কুৎসা নাই যেটা হয় নাই, তার সব ধরনের কিছু নিয়ে করেছে। কিন্তু ওই ওই সময়টাতে আমার যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে যে কোনো কিছুই তাকে কিন্তু ওই সময় ওই জায়গা থেকে হটিয়ে দিতে পারেন না, এবং তাকে যখন চাপ সৃষ্টি করা হয়েছিল সে সেখান থেকে নড়ে যায় না, কারণ সে তার সাংবাদিকতার প্রিন্সিপালের প্রতি সে লয়াল ছিল। আমি মনে করি যে এই জিনিসটা খুবই জরুরি, এবং আর্মিতে যে সে কিছুদিন ছিল, আমার কাছে মনে হচ্ছে যে ওইখান থেকে সেই ট্রেনিংটা অনেক ভালো পেয়েছে, কারণ এইটা কিন্তু একটা ভালো ট্রেনিং। এই জন্য যে আপনি লক্ষ্য যেটা ঠিক করেছেন সেটা আপনাকে অর্জন করতে হবে, এবং রেজিলিয়েন্স। সেই লক্ষ্যের জন্য আপনাকে একদম একাগ্রচিত্ত হতে হবে। ফলে আমার মনে আছে, আমার বন্ধুরা যখন আর্মিতে গিয়েছিল, আমি তখন ডাক্তারি পড়ি, তো আমার মনে আছে তারা বলতো যে তাদের একটা পানিশমেন্ট ছিল যে কিছু বললে বলে যে পাহাড়ের উপরে উঠো, চিরোন্নত মামুষির ছুঁয়ে আসো। তো সেইটা তারা আমাকে বলতো। আমি 11 বার গিয়েছি, আমি 12 বার গিয়েছি। তো এই যে চির উন্নত মামসির ছুঁয়ে আসো, এটা কিন্তু একটা ভালো ট্রেনিং, বিকজ এভরি টাইম হি ইজ গেটিং পানিশমেন্ট বাট হি ইজ ট্রেইন টু গো আপওয়ার্ডস, এবং সে একটা বড় কিছুকে ছুঁয়ে আসতেছে, যে আমার শির নত হবে না, পানিশমেন্ট পাচ্ছে কিন্তু আমি যাচ্ছি, আমি এটা ছুঁয়ে আসবো। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে সাংবাদিকদের, ডাক্তারদের, যারা কিনা এই ধরনের কাজ করেন যেখানে কনভিকশন খুব জরুরি, আমার মনে হয় এটা থাকা দরকার। কিন্তু আমার নিশ্চয়ই। প্রবলেম যেটা আমি দেখি আমাদের বাংলাদেশে লোকে চাকরি পায়, কিন্তু চাকরির মধ্যে তাদের যে ট্রেনিং হয় সেখানে প্রফিট এন্ড লস শিখায়, মালিকের প্রতি অনুগত থাকা শিখায়, কিন্তু তার যে কাজ, সেই কাজের যে সম্মান এবং সেটার প্রতি যে অনুগত থাকা, এটা কোথাও শিখায় না। আমাদের মন্ত্রী মিনিস্টাররা শপথ নেয় অনুরাগ বিরাগ ক্রোধের বশবর্তী হবে না, কিন্তু ক্ষমতায় বসেই ক্রোধের বশবর্তী হয়ে যে শত্রু ছিল তার উপর ঝাঁপিয়ে পড়ে। তো এই যে ব্যাপারটা, আসলে মন্ত্রীদেরও ট্রেনিং নাই যে এই শপথটা নিলে পরে অনুরাগ বিরাগ ক্রোধের বশবর্তী যে হওয়া যায় না। আমি মনে করি যে এই জিনিসগুলি আমাদেরকে ছোটবেলা থেকে আমাদের স্কুলের পরীক্ষার মধ্যে বিভিন্ন জায়গাতে এইগুলি বাচ্চাদেরকে শেখাতে হবে। এই যে বিছানা করো রে, এই যে শুরু হয়েছিল, রান্না করো রে, ভাত সিদ্ধ ডিম সিদ্ধ করো রে, এইটা শেখার জায়গা স্কুল না। আসলে যতই বলুক যে এটা আমরা শেখাচ্ছিলাম, এইটা আসলে করা হয়েছিল কেন? রেমিটেন্স আনানোর জন্য। বেশি বেশি লোক বিদেশে গিয়ে রান্না বান্না করবে আর দেশে ডলার পাঠাবে আর ওনারা চুরি করবেন। রাইট। এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে বাংলাদেশকে সুন্দর করার জন্য বাংলাদেশে যারা আছে তাদেরকে গড়ে তোলা, যাতে এই বাংলাদেশটাকে তারা সুন্দর করে গড়ে তোলে। ডক্টর তুষার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমি মাশকাত হোসেনের কাছে যাচ্ছি তার যে সমাপনী বক্তব্য বা কনক্লুডিং রিমার্ক সেটির জন্য। মাশকাত হোসেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আমরা তো অনেক স্ফিয়ারে যে আলোচনাগুলো হয় যে সাংবাদিকতার যে এই যে স্খলন বা এই যে নিম্নগামিতা মানের, সেটি নিয়ে কথা বলতে গিয়ে এক ধরনের কাউন্টার আর্গুমেন্ট তৈরি করা হয় যে পুরো সোসাইটিতে যখন পতন শুরু হয় তখন শুধুমাত্র একটি পেশার কাছ থেকে আপনি যদি আশা করেন যে না তারা খুব ভালোভাবে অ্যাক্ট করবে, সেটি তো একটু বোধহয় বাস্তবসম্মত হয় না। তো আপনার কাছে কি মনে হয় কি যে এটা গোটা সমাজের ধারাবাহিকতায় সাংবাদিকতার কি এই পতন, নাকি এটি সাংবাদিকতার জন্য আলাদা কোনো ইউনিক কোনো সিচুয়েশন, কি মনে হয়? এটা আমার কাছে না খোঁড়া যুক্তি মনে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই যে জুলকারনাইন সাহেব, এ কিন্তু এন্টারপ্রিনিয়র হিসেবে উনি যেরকম একটা অ্যাফ্লুয়েন্ট লাইফের মধ্যে ছিলেন, সাংবাদিকতা করতে এসে তাকে কিন্তু সেটা স্যাক্রিফাইস করতে হয়েছে কিছুটা। হ্যাঁ, মানে সাংবাদিকতা করা মানেই হচ্ছে যে একটা মোটামুটি মধ্যবিত্ত জীবন বেছে নেয়া, যে আমার অত টাকা পয়সা থাকবে না, আমার জীবন যাপনটা হবে সাদাসিধে, কিন্তু আমি একটা অন্যরকম আনন্দ পাবো, আমি আনন্দ ভুক হব। এইটাই আসলে, এই প্যাশনটা না থাকলে কেউ কোনোদিনই আমার মনে হয় না যে ভালো সাংবাদিক হতে পেরেছে, বা কারো সাংবাদিকতা মানুষের মনে দাগ কাটতে পেরেছে, বা সমাজ বা দেশের কাজে লেগেছে। এখন পেশা নির্বাচনের ক্ষেত্রে যখনই একজন মানুষ সাংবাদিকতাকে নির্বাচন করছে, তখন আর তার ওই অজুহাত দেবার কোনো সুযোগ নেই যে আপনার সমাজ পচে গেছে বলে আমিও পচে গেছি। কারণ এই সমাজকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সাংবাদিকের। এই পচন প্রক্রিয়া যাতে না হয় সেইটার পেছনেই তো কাজ করবে এই সাংবাদিক। সুতরাং আমার কাছে মনে হয় যে নতুন যে প্রজন্মটি আসছে,
এরা কিন্তু এই যে মানে এই গতানুগতিক প্রজন্মের মতো অতটা ভোগবাদী নয়। হ্যাঁ, এত ওদের মধ্যে এই সাদাসিধে প্রবণতাটা আছে, হুম, এবং ওরা যেহেতু গোটা পৃথিবীর কল্যাণ রাষ্ট্রগুলো সেখানকার সাম্য চিন্তার সঙ্গে পরিচিত, কাজেই তাদের মধ্যে আমি সাংবাদিক হয়ে বড় গাড়ি চালাতে হবে, বড় প্লট নিতে হবে, পদক নিতে হবে, তেলাঞ্জলি দিয়ে মানে পাওয়ারফুল হতে হবে, এগুলো আমার মনে হয় না যে ওরা কেয়ার করে। এই রাইট। নতুন প্রজন্মটি অনেক বেশি প্রফেশনাল হওয়ার আগ্রহ বোধ করে, এবং তাদের শেখার সুযোগ শিক্ষা প্রতিষ্ঠানে আছে, নিউজ রুমে আছে, এমনকি মিডিয়া দেখেও আছে। সুতরাং আমার মনে হয় যে এইখানে একটা পরিবর্তন গোটা বিশ্বেই যেহেতু আসছে, সেই হাওয়াতে বাংলাদেশেও একটা ইতিবাচক কিছু আমরা মিডিয়ায় দেখতে পাবো, এই নতুন প্রজন্মের হাত ধরেই যেটা আসবে। অনেক ধন্যবাদ। আমি শেষ করতে চাই জুলকারনাইন সাহেব আপনার কাছে এসে যে আইডিওলজিক্যাল আসপেক্টের কথা বললেন মাশকাত হাসান, সেই জায়গাটি থেকে যদি বলি যে ডেফিনেটলি দায়িত্ববোধের জায়গাটা তো সাংবাদিকদের রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা দেখি যে জনপ্রিয়তার মোহে আমাদের তরুণ সাংবাদিকদের একটা বিরাট অংশ যেন তেন কন্টেন্ট প্রডিউস করা, যেগুলো ভেরিফাইড না, কিন্তু ওখানে ক্লিক বাইটের ব্যাপার আছে, হ্যাঁ, সেই বিষয়গুলোকে মাথায় রেখে করছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলবার আছে? আসলে তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার আছে যে সাংবাদিকতা জনপ্রিয়তা অর্জন করার মাধ্যম না। এখানে এসে যদি আপনি মনে করেন যে আপনি এখানে এসে জনপ্রিয় হবেন অথবা সেলিব্রিটি হবেন, দেন ইউ শুড রাদার জয়েন ফিল্ম অর স্টার্ট সিঙ্গিং অর বিকাম এ কমেডিয়ান। এখানে এসে পপুলিস্ট হওয়ার সুযোগ নাই। এখানে এসে আপনার জনগণের কাছে সত্যটাই পৌঁছাতে হবে। সেটা যদি খারাপও হয় শুনতে, সেটাই পৌঁছাতে হবে। সেটা যদি ভালো হয় শুনতে, দেন ইটস অফকোর্স বেটার। কিন্তু ফ্যাব্রিকেটেড করে, ফ্যাব্রিকেশন করে কাউকে প্লিজ করার জন্য অথবা নিজে বড় সাজার জন্য অথবা নিজের দিকে ক্রাউড পুল করার জন্য মিথ্যা তথ্য, ফ্যাব্রিকেটেড তথ্য এবং রংচং মাখিয়ে তথ্য প্রকাশ করা, এসব বন্ধ করতে হবে। এসব করে আপনি হয়তো সাময়িক একটা ফেম অর্জন করবেন, একটা পর্যায়ে পৌঁছাবেন, কিন্তু লোকজন ঠিকই বুঝে যাবে একটা সময় গেলে আপনি একটা ফাঁকা বেলুন ছাড়া আর কিছুই না। শেষ প্রশ্ন, এই যে যে আপনি বললেন যে যতই পপুলিস্ট হওয়ার একটা তাগিদ থাকুক না কেন, সাংবাদিকতার জায়গাটা হচ্ছে ভিন্ন, সেখানে সত্যের কাছাকাছি যেতে ট্রু। হয়। কিন্তু আমরা দেখি যে সোসাইটিতে এই পপুলিস্ট চিন্তা ভাবনা এক ধরনের গ্রাস করতে চায় সবকিছুকে, মানে সেই ধারা থেকে বেরিয়ে আসা কাজটা কি খুব সহজ? আসলে এটা এটা ডিপেন্ড করে। এটা এটা আপনার ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে, এটা আপনার পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে। আপনি যদি এমন একজন ব্যক্তিত্ব হন যে এটাকে আপনার হ্যান্ডেল করতে পারেন, তাহলে এটা আসলে একেবারে খুব কঠিন কিছু না। কারণ আপনাকে সত্যটা বলতে হবে। এখন এই সত্যটা বললে যদি এটা কারো পক্ষে যায় বা বিপক্ষে যায়, সেটা আপনার বিবেচনা করার বিষয় না। আপনার কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা, আপনি সেটাই করবেন। সেটা কার পক্ষে গেল বা অথবা কার বিপক্ষে গেল, ইফ ইউ জাজ দ্যাট, দেন হাউ ডু ইউ বিকাম এ জার্নালিস্ট? দেন ইউ বিকাম সামবডি হু ইজ বায়াসড টুয়ার্ড এনি স্পেসিফিক গ্রুপ অর অর্গানাইজেশন। সেটা তো হওয়ার আসলে কোনো সুযোগ নাই। সেটা আমরা করতে পারি না। রাইট। শেষ প্রশ্ন, যেটি মাশকাত হাসান কিংবা ডক্টর আব্দুল তুষার, তাদের তো নিজস্ব একটা দেখার দৃষ্টি আছে, কিন্তু আপনার প্রেডিকশন জানতে চাই যে একটি আলোচনা আমরা যারা টক শো করি তাদের কাছে ঘুরে ফিরে আসে যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেটা দীর্ঘ আলোচনা, সেই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের নেত্রী হিসাবে বা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? আমার আমার ব্যক্তি জুলকারনাইন স্যার হিসেবে, একজন মানুষ জুলকারনাইন স্যার হিসেবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা নির্ভর করবে তাদের প্রায়শ্চিত্ত ডেপথের উপরে। আপনাকে, তারা কি আদৌ কোনো প্রায়শ্চিত্ত করেছে? তারা কি কোনো রিগ্রেট বোধ করে? তারা কি যা হয়েছে এই বিষয়ে অনুতপ্ত? আগে আমাদেরকে এটা দেখতে হবে। মানুষজনকে ওটা আপনার এক্সপিরিয়েন্স করতে হবে। মানুষজন আপনার এটা আপনি বিবেচনা করবেন বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ জুলকারনাইন সাহেব, ডক্টর আব্দুল নূর তুষার এবং মাশকাতা হোসেন, তিনজন অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা তাদের যে থটফুল কন্ট্রিবিউশন আজকের এই অনুষ্ঠানে, এটা আমার মনে হয় যে আমাদের যারা যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শকরা রয়েছেন এবং ইন্টারনেটের কল্যাণে সারা পৃথিবী থেকে যারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন, তারা হয়তো তাদের নিজস্ব চিন্তাকে মিলিয়ে দেখতে পারবেন এই ভাবনাগুলোর সঙ্গে। এবং গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি মনে করি যে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে ডমিনেন্ট ডিসকোর্সগুলো রয়েছে সোসাইটিতে, সেটি নিয়ে আমরা বারবার আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের চিন্তাভাবনার সঙ্গে আমাদের চিন্তাভাবনাকে মিলিয়ে নেবার চেষ্টা করব। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।